হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আগের দিন আমি তোমাদের 15টা কোশ্চেন্স করিয়েছিলাম আমাদের এনটিপিসি এবং গ্রুপ ডির যে ম্যাথ সিরিজ চলছে। আজকে তার দ্বিতীয় পার্ট এবং আমরা 16 নম্বর দাগ থেকে স্টার্ট করছি। যদি কেউ আগের ক্লাস না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে এবং তোমরা যেখানে কমেন্ট করো ইউটিউবে ফার্স্ট কমেন্ট বক্সে দেখো ট্যাগ করে তোমাদের ডব্লিউবি এক্সাম পোর্টালের তরফ থেকে ওই লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? তো ওইখানে গিয়ে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে, ওকে? আর এই ভিডিওর একদম শেষেও দেখবে তোমাদের ওই ভিডিওটার একটা ছোটোখাটো একটা স্ক্রিনশট মতো আসছে, তার উপর ট্যাপ করলেও তোমরা ওই ভিডিওতে চলে যেতে পারবে। কী বলছে দেখো, একটি সামুদ্রিকে দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 6 সেমি সংলগ্ন বাহু বলেছে, মানে যেগুলো মানে পাশাপাশি কি থাকে, লেগে থাকে, ঠিক আছে, বা যুক্ত থাকে, ওকে? ইয়েস। তো এই হচ্ছে আমাদের সামন্তরিক। সাপোজ ধরো এই সামন্তরিকের সংলগ্ন বাহুদ্বয় কোনটা? এই বাহু আর এই বাহু, এই দুটো বাহুকে তুমি সংলগ্ন বাহু বলতে পারো, কারণ এরা একে অপরের সঙ্গে রিলেটেড। এইখানে যে কোণটা আছে সেটা তোমাদের 30 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। দেখো মাঝখানে অবস্থিত কোণের মান কত? তোমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলা হয়েছে, যে বাহু দুটোর যে ভ্যালু সেটা দেওয়া রয়েছে, একটা হচ্ছে তোমাদের 6 বলেছে, ঠিক আছে, আরটা হচ্ছে তোমাদের 8 বলেছে। তো তোমাদের কি জিজ্ঞেস করছে, যে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? ভেরি সিম্পল, কিছুই নয়, বাহুগুলোর গুণফল ইন্টু সাইন 30 করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। যদি ধরে নিই এটা হচ্ছে আমাদের এবি বাহু আর এটা হচ্ছে তোমাদের বিসি বাহু, তাহলে আমরা কি বলবো, এবি ইন্টু বিসি, ঠিক আছে, ইন্টু সাইন 30, ঠিক আছে। এবি ইন্টু বিসি ইন্টু সাইন 30 করলে আমার মান বেরিয়ে যাবে। তাহলে এবির ভ্যালু কত আমাদের 6, বিসির ভ্যালু কত আমাদের 8, সাইন 30 মানে হাফ, সাইন 30 ভ্যালু আমাদের হাফ হয়, তো এখান থেকে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। কত অ্যান্সার হবে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, 24, তাই না? 24 সেমি। আচ্ছা, এটা তোমাদের স্কোয়ার হবে, রিয়েলি সরি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এই জায়গায়, যে তোমাদের যেটা এখানে দেওয়া আছে এই যে এটা স্কোয়ার হবে, কারণ এটা 2 ডাইমেনশনাল ফিগার, তো এর সেমি স্কোয়ার অ্যান্সার হবে, ঠিক আছে। তো 24, অর্থাৎ এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে এককটা তোমাদের ঠিক করে নিও, আমি পিডিএফে ঠিক করে দিচ্ছি। তো সেমি স্কোয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। পরেরটা দেখো, নিচের চিত্রে এবিসিডি হচ্ছে সামান্তরিক, দেখতে পাচ্ছ এবিসিডি একটা সামান্তরিক। এবিএন ত্রিভুজটির ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত জিজ্ঞেস করেছে। এবিসিডি সামান্তরিক এবং এবিএন ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত কত? অর্থাৎ এবিসিডি সামান্তরিক আর এবিএন এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এর অনুপাত তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা বেসিক্যালি কী করব, দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের যে ভ্যালু আসছে, দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, তাই না? সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান কি জানি, ভূমি ইন্টু উচ্চতা। তো এবিসিডি ইজ টু এবিএন, ঠিক আছে, এই আমাদের বার করতে বলেছে। এবিসিডির ক্ষেত্রফল কী হবে আমাদের, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত আমাদের, এক্স অ্যান্ড 3x, ভালো করে বুঝবে, এক্স অ্যান্ড 3x। এই সামুদ্রিকের ভূমি কি বলেছে, এইটুকু এক্স, এইটুকু আমাদের 3x, মানে টোটাল আমাদের 4x। তো ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ 4x ইন্টু এএন, ওকে। আর এবিএন এর ক্ষেত্রফল কী হবে, দুটো বাহু দেওয়া আছে, দেখো এখানে এবি এবং এএন, ক্লিয়ার? দুটো বাহু দেওয়া আছে, বা তুমি যদি দুটো বাহু নাও ধরো, তুমি আর একটা কাজও করতে পারো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে বিএন এর পরিমাপ দেওয়া আছে, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাও করে দিতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাই করো, দেখতে পাচ্ছি হাফ ইন্টু ভূমি, ভূমি কত আমাদের এক্স, ওকে, আর উচ্চতা কত আমাদের এএন, এটাও করে দিতে পারো, এটা করলেও আসবে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, যে আমাদের এএন কেটে বেরিয়ে যাচ্ছে, ওকে, এই এক্স কেটে বেরোচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কী আসছে, 8:1, দ্যাট ইজ দ্য অ্যান্সার হিয়ার। অর্থাৎ এই 30 ডিগ্রি যেটা দেওয়া রয়েছে এটা আমাদের কাজে লাগবে না, এক্সট্রা ইনফরমেশান দেওয়া থাকে। অনেক সময় পরীক্ষায় কী হয়, এক্সট্রা ইনফরমেশান দেওয়া থাকে যাতে তোমাদের মন ডাইভার্ট করানো যায়। তাহলে অ্যান্সার এখানে কী হবে, ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন বলেছে, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2 and 5। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 2x এবং এটা হচ্ছে আমাদের 5x। তো বলেছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ, হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ করে, এ হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এর সঙ্গে তোমাদের কী জিজ্ঞেস করেছে, রম্বসের ছোট কর্ণ, এটা কর্ণ, রম্বসের ছোট কর্ণটির, একটু বানানটা মিস্টেক আছে, কর্ণটির বর্গের অনুপাত কত? ছোট কর্ণ কী হচ্ছে তোমাদের 2, তাহলে 2x আমরা ধরেছি, তার বর্গ মানে তার স্কোয়ার। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, যে ওপরে হচ্ছে তোমাদের 10x² ঠিক আছে, 10x² বা
তুমি এখানে এই দুই যদি কেটে দাও তাহলে এখানে হচ্ছে 5x²। চলো আমরা সেটাই নিই, ঠিক আছে, চলো আমরা সেটাই নিই। তো 5x² হচ্ছে, আর নিচে তোমাদের কি আসছে 4x²। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এই x² কেটে বেরিয়ে যাচ্ছে। দ্য অ্যান্সার উইল বি 5:4। ঠিক আছে, 1 নম্বর উত্তর আসবে, অতএব এ আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? ওপরেরটা হচ্ছে আমাদের রম্বস আর নিচেরটা হচ্ছে কর্ণ স্কোয়ার। এই, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ইজি ছিল, শুধু তোমাদের মনে রাখতে হবে রম্বসের যে ক্ষেত্রফল হয় তার ফর্মুলাটা কি, হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা 19 দাগ দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যে তোমাদের এবিসিডি একটি চতুর্ভুজ আছে, তো আমরা র্যান্ডামলি যে কোনো চতুর্ভুজ নিচ্ছি। ঠিক আছে, সাপোজ ধরো আমরা র্যান্ডামলি আমরা নিচ্ছি যে কোনো চতুর্ভুজ। ঠিক আছে, সাপোজ ধরো আমরা এই চতুর্ভুজটা নিয়েছি। এবার কি বলেছে, বলেছে যে এ বি সি ডি, এ হেয়ার ইজ বি, হেয়ার ইজ সি, হেয়ার ইজ ডি। এর যে কর্ণ আছে, কর্ণ হচ্ছে তোমাদের এসি কর্ণ, তার মানে এই কোণ থেকে একটা কর্ণ এই পর্যন্ত গেছে এসি কর্ণ। আর কি বলা হয়েছে, যে বি বিন্দু এবং ডি বিন্দু থেকে দুটো লম্ব এর ওপর টানা হয়েছে। ঠিক আছে, তো বি বিন্দু থেকে যে লম্বটা টেনেছো তার দৈর্ঘ্য তোমাদের বলা আছে, দেখো কত বলা আছে, বলা আছে 5। আর ডি বিন্দুতে যে লম্বটা টেনেছো, ডি বিন্দু থেকে যে লম্বটা টেনেছো, ঠিক আছে, তার দৈর্ঘ্য তোমাদের কত বলা আছে, বলা আছে তোমাদের 7। তো লিখে নাও, এটা হচ্ছে তোমাদের 7, এটা হচ্ছে তোমাদের 7, এটা হচ্ছে তোমাদের 5। এরকম যখন কন্ডিশন থাকবে, যে যখন ডায়াগোনালের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তার উপর টানা দুটো বিপরীত শীর্ষবিন্দু থেকে তার উপর টানা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আমরা কি করব, কিছুই নয়, হাফ ইন্টু যে কর্ণের ওপর এটা টানা হয়েছে তার সেটা, ইন্টু লম্ব 1 প্লাস লম্ব 2, অর্থাৎ প্রথম লম্ব প্লাস দ্বিতীয় লম্ব। তাহলে হাফ ইন্টু কর্ণ, কর্ণের দৈর্ঘ্য কত আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা এটা তোমাদের বলা নেই, বলে দিচ্ছি 19। ঠিক আছে 19, এটা তোমাদের 19 ছিল, আমি পিডিএফে তোমাদের ঠিক করে দিচ্ছি। ওকে, কর্ণের দৈর্ঘ্য কত তোমাদের 19, এটা রেল থেকেই তোলা। লম্ব 1 লম্ব 2 কত তোমাদের দেখতেই পাচ্ছ, 5 প্লাস 7, 5 প্লাস 7, দ্যাট মিনস এটা 12 হচ্ছে, অর্থাৎ 6। তাহলে 19 ইন্টু 6 করলে আমরা কত পাচ্ছি, 114। দ্যাট ইজ দ্য অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলেছে নিচের কোনটি পিথাগোরাসের ট্রিপলেট। এটা এনটিপিসি 2016-তে পড়ার প্রশ্ন। অ্যান্সার উইল বি ফার্স্ট ওয়ান। কেন, কারণ আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমরা এখানে কি পাই, আমরা পাই অতিভুজের স্কোয়ার পাই। ওকে, তো 20কে যদি লম্ব ধরো তাহলে লম্ব স্কোয়ার করলে আমাদের কি আসছে 400, ভূমি স্কোয়ার আমাদের কি আসছে 21, তার স্কোয়ার মানে 441, আর আমরা অতিভুজের স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি 841। ঠিক আছে, অর্থাৎ 29 স্কোয়ার। ওকে, 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 29 স্কোয়ার। এবার এত কিছু না করলেও চলে, তুমি যদি এখানে জাস্ট ইউনিট ডিজিট চেক করো তাও আসবে। তাকে এখানে 0, এখানে 1, আর উত্তরের ইউনিট ডিজিটে 1 থাকতে হবে, তাই অ্যান্সার উইল বি দিস। তুমি যদি পরেরটা চেক করো দেখো ইউনিট ডিজিট মিলবে না। 16 স্কোয়ার করলে কত হয়, 6 6 36, তো 6 তো আসবেই এখানে। ঠিক আছে, প্লাস 64 স্কোয়ার আমি জানি না, কিন্তু 4 স্কোয়ার তো জানি, 4 4 16 মানে এখানে 6। অর্থাৎ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দুটোকে যোগ করলে যাই হোক না কেন আমার লাস্টে যেটা আসবে সেটা 2 আসার দরকার। তো 65 স্কোয়ার করলে তো 2 আসে না, 5 আসবে। দ্যাট মিনস এটা আমার অ্যান্সার হবে না। পরেরটা দেখো 11 স্কোয়ার করলে কত হয় 121, তো 1 আসবে ইউনিট ডিজিট হিসাবে। 69 স্কোয়ার আমি জানি না, কিন্তু 9 স্কোয়ার তো জানি, 9 9 81, তার মানে 1 আসবে। এগুলোকে যোগ করে যেটা আসবে তার শেষে 2 আসার দরকার। তো 61 স্কোয়ার করলে তো আমার 1 চলে আসছে ইউনিট ডিজিট হিসাবে, 2 তো আসছে না, দ্যাট মিনস এটা আমার কেটে যাবে। তো একটা তো অপশান হচ্ছে, তো নান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, হতে পারে না। তো ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। যেহেতু নান আছে আমাকে একবার এখানে রিচেক করতে হবে, তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই ফর্মুলা বা এই ফরম্যাট যে অপশান মানবে সেটাই আমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের অঙ্কটা দেখো, একই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ভূমিতে অবস্থিত দুটি ত্রিভুজের উচ্চতার পরিমাপ যথাক্রমে 20 সেমি এবং 4 সেমি হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। এই হচ্ছে আমার একটা ত্রিভুজ, ঠিক আছে, এই একটা ত্রিভুজ। আর সাপোজ ধরো এদিকে আরেকটা ত্রিভুজ আছে, এই হচ্ছে সাপোজ ধরো আরেকটা ত্রিভুজ।
এই দুটো ত্রিভুজ আছে, এদের ভূমি এক। ভূমি এক মানে কি? ভূমি এক কথার মানে হচ্ছে এখান থেকে এইটুকু যা দৈর্ঘ্য হবে এরও এখান থেকে এইটুকু তাই একই দৈর্ঘ্য হবে, যদি আমি এইটাকে ভূমি মেনে নিই। ঠিক আছে, কারণ বলেছে ভূমি এক সেম, তাই এইটা যদি আমার এল হয় এটাও আমার কি হবে? আমার এলই হবে। ঠিক আছে, দুটি আমার এল হবে। আর কি বলা আছে? এদের উচ্চতা বলা আছে, তো উচ্চতা টেনে নাও। উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যদি তুমি একটা লম্ব টানো তাহলে সেটাই হবে তোমার উচ্চতা। এটা উচ্চতা শীর্ষবিন্দু থেকে নিচ্ছি আমি। ঠিক আছে, বিপরীত বাহুর উপর একটা লম্ব টানছি, এটাই তোমার উচ্চতা। ওকে, এবার কি বলছে? বলেছে এই উচ্চতাটার যে তোমাদের দৈর্ঘ্য সেটা দেওয়া আছে। এটা যেমন দেওয়া আছে তোমাদের 20, এটা তোমাদের কত দেওয়া আছে? 4। তোমাদের কি জিজ্ঞেস করেছে? এদের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো ক্ষেত্রফলের অনুপাত কি হবে মনে রাখবে, রেশিও অফ এরিয়া। ঠিক আছে, রেশিও অফ এরিয়া। রেশিও অফ এরিয়া কী হবে? এদের যে হাইট আছে তাদের অনুপাতই হবে রেশিও অফ এরিয়া। যখন বেজ সেম তখন হাইটের রেশিওই হয় ক্ষেত্রফলের রেশিও। ঠিক আছে, অ্যান্সার উইল বি 5, জাস্ট এ মিনিট, অ্যান্সার উইল বি কত? উপরে লিখছি আমি, এটা হচ্ছে তোমাদের 5:1। ঠিক আছে, তো 5:1 উইল বি দ্য অ্যান্সার। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ যে এ আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে, এ আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝতে পারলে। রেশিও অফ এরিয়া কী হবে? রেশিও অফ হাইট হবে। ঠিক আছে, রেশিও অফ এরিয়া কী হবে? রেশিও অফ হাইট হবে। এটুকু মনে রাখতে পারলেই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 14 সেমি হলে সেটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত? মনে রাখবে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত বা যাকে বলা হয় সার্কাম সার্কেল। ঠিক আছে, কি যাকে কি বলা হয়? সার্কাম সার্কেল। ওকে, সার্কাম সার্কেল। পরিবৃত্ত বা সার্কাম সার্কেলের যে রেডিয়াস হয়, রেডিয়াস মানে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ হয় সেটা হয় অতিভুজের অর্ধেক। এইটুকু খালি মনে রাখলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে, অতিভুজের হাফ। ওকে, তাহলে অতিভুজ কত বলেছে এখানে? 14। ওকে, তার হাফ কত হবে এখানে? 7। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। তো এবার পরিবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। যে কোনো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয় ইনফ্যাক্ট। তাহলে 22/7 ইন্টু 7 ইন্টু 7। তো এই 7 আমাদের কাটছে, তো আমরা পাচ্ছি কত? 22/7। দ্যাট মিনস আমরা পাচ্ছি 154 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ইজি। এইটাই তোমাকে খালি বুঝতে হবে যে পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয় সেটা অতিভুজের হাফ হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনলি এটা হয়, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা হয় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের অঙ্ক দেখো। প্রকৃত প্রযুক্ত বার্ষিক সুদের হার কত হবে যদি সুদ অর্ধবার্ষিক হারে যুক্ত হয় বার্ষিক 9% সুদের হারে? ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে অ্যান্সারগুলো তোমাদের একটু মিস্টেক আছে। ঠিক আছে, তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি অ্যান্সার তোমাদের পিডিএফে ঠিক করে দিচ্ছি। তো 1 ইয়ার 9% সুদ বলেছে, 1 ইয়ার 9% সুদ বলেছে। তো এইখানে একটা অ্যামাউন্ট আছে, মানে তুমি বলতে পারো আসল। ঠিক আছে, এটা হচ্ছে আমার আসল। এই আসল কি হচ্ছে? এই পয়েন্টে গিয়ে আমার সুদ আসলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টে গিয়ে আমার কী হচ্ছে? সুদ আসলে পরিণত হচ্ছে। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, কিন্তু পরের বার কি বলছে? যদি অর্ধবার্ষিক হারে সংযুক্ত হয়, অর্থাৎ প্রথমে 6 মাস এখানে গিয়ে আমার সুদাসল তৈরি হলো, আবার 6 মাস পরে আবার এখানে গিয়ে আরেকটা সুদাসল তৈরি হলো। ঠিক আছে, এবং এই সুদাসলের ওপরই পরের যে রেট সেটা লাগবে। আমি তোমাদের আজকেই পেড ক্লাসে বলেছি, তো যেটা ফ্রি ক্লাস, তো সেই জন্য আবার বলে দিচ্ছি যে টিই ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট, অর্থাৎ টাইম হচ্ছে রেটের সঙ্গে কি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। ডিরেক্টলি প্রপোর্শনাল কথা মানে কি? ডিরেক্টলি প্রপোর্শনাল কথা মানে হচ্ছে সমানুপাতিক হারে সম্পর্কিত হয়। ঠিক আছে, তো এইটা যদি 9% হয় তাহলে এখানে এটা কত হয়ে যাবে? 4.5% হয়ে যাবে। এটাও এখানে 4.5% হয়ে যাবে। ওকে, 4.5% কেন হবে? তার কারণ এটা 6 মাস 6 মাস, এটা তো টোটাল 1 ইয়ারের জন্য ছিল 9%। রেট হাফ হয়ে গেছে 6 মান্থে। ঠিক আছে, সরি, টাইম হাফ হয়ে গেছে 6 মান্থে, তো রেটও কিন্তু হাফ হয়ে যাবে তোমাদের, 4.5 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এবার তোমাকে কী করতে হবে?
তুমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ইউজ করতেই পারো এখানে, কিন্তু ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে দেখো, তুমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 যদি ইউজ করো, তোমাকে কী কী করতে হবে দেখো। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4.5 প্লাস 4.5 প্লাস 4.5 ইন্টু 4.5 বাই 100, এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। এখন করা খুব একটা টাফ নয়, চাইলে করতেই পারো, টাফ ক্যালকুলেশন খুব নয়, স্পিডেও করা যায়। এখানে দেখতে পাচ্ছি এটা তো 9ই হয়ে যাবে, ইয়েস অর নো বলো, তাই না? প্লাস এখানে এটা কত হবে দেখো, আমরা একটা কাজ করতে পারি, নিচে দুটো 100 দিতে পারি বা ডিরেক্টলি এটাকে কাটতে পারি। যদি আমরা এটাকে কাটি, আমরা দেখতে পাচ্ছি এটা 0.9 আসছে, এখানে তোমাদের আসছে 0.20, ঠিক আছে? আবার এটাকেও কাটা যায়, কাটলে 10 আসবে, বা তোমাদের 10 নয় 5, তাহলে এখানে 4 আসবে, এটা তোমাদের 4, আর এটা হয়ে যাবে 0.9, ঠিক আছে? এখন এটাকে ক্যালকুলেট করার সুবিধা হয়ে গেল, অর্থাৎ এখানে আছে 0.81, ঠিক আছে? 0.81/4, তাহলে ক্যালকুলেট করলে কী হবে 0.25, তাহলে 0.2025, ঠিক আছে? 0.2025, ওকে। তো এটাই আমাদের উত্তর হবে, কী হবে 9.2025 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ রেট খানিকটা বেড়ে যাবে, ঠিক আছে? অ্যান্সার উইল বি কত 9.2025, এটা যোগ করে যেটা আসবে সেটাই আমাদের উত্তর আসবে, ঠিক আছে? 9.2025, এখানে একটা ওই জন্য বললাম অপশান এখানে কারেক্ট নেই, ওকে? আমি পিডিএফে তোমাদের ঠিক করে দিচ্ছি। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 5% বার্ষিক সুদের হারে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য একটি নির্দিষ্ট টাকার উপর হচ্ছে এত টাকা, তাহলে বলেছে আসল কত। দেখো, যদি 2 ইয়ারের তুমি গ্রাফ বার করো, তখন তুমি কি দেখবে, সেটা এ এবং বি হচ্ছে। অনেকে এটাকে 2:1ও লেখে, ঠিক আছে? 2:1 কেন? কারণ দেখতে পাচ্ছি এইটা হচ্ছে দুবার আছে, এটা হচ্ছে একবার আছে, 2:1 লেখে, ঠিক আছে? এই ওপরেরটা হচ্ছে সরল সুদ, এই টোটালটা হচ্ছে তোমাদের জটিল সুদ, আর এই বি হচ্ছে তোমাদের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। এটা 2 বছরের জন্য। যদি 3 ইয়ার হতো তাহলে কি হতো? তাহলে আমি তোমাদের বলেছিলাম, কালকেই বলেছি, এ এখানে তোমাদের বি, এখানে তোমাদের বি, এখানে তোমাদের বি, এবং এখানে তোমাদের সি হয়। অনেকে এটাকে কি করে 3:1 লেখে। 3:1 মানে কি, এই যে 3টে এ, 3টে বি আর একটা সি, এর মধ্যে এই যে বি প্লাস সি, ট্রিপল বি প্লাস সি, এই যে এইটা ট্রিপল বি প্লাস সি, এইটা হচ্ছে তোমাদের সরল সুদ জটিল সুদের মধ্যে পার্থক্য, ওকে? ট্রিপল এ প্লাস ট্রিপল বি প্লাস সি, এই যে এইটা কোনটা, এইটুকু, ওকে? এইটুকু তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা যদি লিখি এখানে 3b প্লাস সি, এইটা ইকুয়ালটি আমাদের দেওয়া আছে কত, 15.25, তাই না? 15.25 বা 25। তা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা যদি দেখো এখানে তোমাকে ব্রেক কী করে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুটো তো আমি বলেই দিলাম, তোমরা করতেই পারবে, কিন্তু এখানে ব্রেক কী করে করবে, ভালো করে একটা জিনিস শুনবে, খুব ভালো করে একটা জিনিস শুনবে। দেখো এখানে 3-এর মাল্টিপ্লে একটা কিছু আছে, তো তুমিও দেখতে পাচ্ছ 3-এর মাল্টিপ্লে এখানে 15 রয়েছে, তো এটাকে এইভাবে ব্রেক করো, 3 × 5, ব্রেক করলে 15 চলে এলো, আর প্লাস তার সঙ্গে 0.25 করে দাও, তাহলে দেখো তুমি পেয়ে যাচ্ছ, এইটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি, ওকে? তোমাদের বলেছে আসল কত হয়। এবার আমি এই যে গ্রাফটা এখানে লিখেছিলাম, এটাকে আমি এখানে একটু বড় করে লিখছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? দেখো আমি লিখেছিলাম এ এ এ বি 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 সি। এবার একটা জিনিস দেখো, এখানে সি এর ভ্যালু তোমাদের কী দেওয়া আছে, এখানে সি এর ভ্যালু তোমাদের দেওয়া আছে 0.25, ঠিক আছে? আর তোমাদের এখানে বি এর ভ্যালু কী দেওয়া আছে, বি এর ভ্যালু তোমাদের দেওয়া আছে 5। আমরা জানি যে বি থেকে যেভাবে 0.25 আসে, ঠিক আছে, সেমভাবে এ থেকে বি আসে, আর এখানে একটা পি থাকে, প্রিন্সিপাল থাকে, সেম পি থেকে এ সেভাবেই আসে, ঠিক আছে? তাহলে সব কটার জন্য রেট অফ ইন্টারেস্ট কী আছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে 5% লেখা আছে, মানে পি থেকে এ যেভাবে এসছে এ থেকে বি সেভাবে এসছে। তার মানে আমরা বলতে পারি এখানে পি এর 5%-এর 5% ইজ 5, তাই না? পি এর 5%-এর 5% ইজ 5, তার মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে 25/100 × 100 হচ্ছে ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, 5 হচ্ছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 5 আমার এখানে কাটছে, ঠিক আছে? সেম আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমি 20 আমার হচ্ছে। তো পি এর ভ্যালু তাহলে আমার এখানে কি আসছে, 20, তারপর দুটো শূন্য।
দ্যাট মিনস অ্যান্সার ইজ এ, অর্থাৎ 2000 টাকা। বলো বুঝলে কিনা? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি এটাকে একটু তোমাদের সরিয়ে লিখে দিই, তোমরা আরও বেটার বুঝতে পারবে। এই হচ্ছে আমার, ঠিক আছে। গ্রাফ হচ্ছে কি? গ্রাফ হচ্ছে এইটা, 3 ইয়ারের যে গ্রাফ সেটা হচ্ছে আমার এইটা, এ এ এ বি 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 সি, ঠিক আছে। এই হচ্ছে আমার গ্রাফ। তো পি থেকে এ যেভাবে আসছে, এ থেকে 5 সেভাবে আসে, 5 থেকে 0.25 সেভাবে আসে। দ্যাট মিনস কি পি থেকে এ যেভাবে আসে, এ থেকে 5 সেভাবে আসে, মানে এ থেকে বি সেভাবে আসে, বি থেকে সি সেমভাবে আসে, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি পি থেকে এ কী হারে আসছে, 5% আসছে। এ থেকে বি কীভাবে আসছে, 5% আসছে। বি থেকে সি কীভাবে আসছে, সেটাও 5% আসছে। তো পি এর 5%-এর 5% হচ্ছে 5। পি এর থেকে 5% গেলে এ পেলাম, এর থেকে 5% গেলে আমরা 5 পাবো। তাহলে পি এর 5%-এর 5% হচ্ছে আমাদের 5। এখানে এইটাই যদি আমরা ক্যালকুলেট করি, ইজিলি আমরা 2000 টাকা বের করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার হলো? দেখো ইজিলি আমরা বের করলাম। চলো পরের প্রশ্নে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, পরের অঙ্ক দেখো। দেখো এইখানে আমরা কিন্তু ডিজিট সাম মেথড ইউজ করে অঙ্কটাকে খুব ইজিলি করতে পারি। যেমন দেখো এই দশমিকের পরে শূন্য আছে, তো আমরা এখানে ইউনিট ডিজিট 2 নেবো, ডিজিট সাম না, ইউনিট ডিজিট মেথড, ঠিক আছে। এখানে আমরা কত নেবো? আমরা 8 নেবো। এখানে আমরা কত নেবো? 5ই আছে। এখানে আমাদের কত আছে? আমরা দেখতে পাচ্ছি 0 আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? দেখো এবার আমরা লিখব 5000, যেটা আমাদের মূলধন, ঠিক আছে। 5000 ইন্টু 1.08 ইন্টু 1.1 ইন্টু 1.12, ঠিক আছে। এই আমরা করব। তুমি দেখো এখানে কতগুলো আছে যাদের আগে দশমিক আছে। আমরা দেখতে পাচ্ছি 2, 1, 3 আর 2, 5টা, টোটাল 5টা মানে ডিজিট আছে যাদের আগে আমাদের দশমিক হবে, ঠিক আছে। যদি এতগুলো শূন্য আমরা পাই তাহলে কেটে বেরিয়ে যাবে। তো আমরা এখানে কটা শূন্য পাচ্ছি? ওখানে 3টে শূন্য এখানে অলরেডি পাচ্ছি, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 5 আর এখানে একটা 8 আছে আমাদের। তো 5 8 40, মানে আমরা এখানে আর একটা শূন্য এখান থেকে পেয়েই যাচ্ছি, ঠিক আছে। আর আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই 2 আর 1 গুণ করলে আমাদের 2ই আসছে। সেই 2 যদি এই 4-এর সঙ্গে গুণ হয়, কারণ এই 4টে শূন্য কিন্তু আমাদের কেটে বেরিয়ে যাবে। কেন কেটে বেরিয়ে যাবে? কারণ টোটাল আমাদের 5টার আগে দশমিক আছে। তো এই 4টে তো তার মধ্যে কেটে বেরিয়ে গেল, 5 নম্বরটা, তাহলে 4 2 8, অর্থাৎ শেষে যেটা থাকবে তার আগে একটা দশমিক থাকবে, অর্থাৎ 0.8 আমাদের শেষে থাকবে, ঠিক আছে। তো একটারই আগে 0.8 আছে, তোমরা দেখতে পাচ্ছ। ওপরে যদি দাও, তোমরা দেখো ওপরে যাও, দেখো এখানে 0.8 একটার আগেই আছে, তো দিস ইজ দ্য অ্যান্সার ইয়ার, ঠিক আছে। দেখো কত ইজিলি কিন্তু আমরা উত্তরটাকে বার করলাম। নো ক্যালকুলেশন, বাট উই ক্যান স্টিল ক্যালকুলেট দ্য অ্যান্সার। উইদাউট এনি ক্যালকুলেশন উই ক্যান স্টিল ক্যালকুলেট দ্য অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। কমল একটা বাড়ি কিনলো, যার ধার্য মূল্য হচ্ছে তোমাদের কত? 8 লাখ। কমল সেটিকে 20% ছাড়ে কিনলো, ঠিক আছে। 20% ছাড়ে সেটাকে কিনেছে। তাহলে তুমি বলো, আমরা এখানে 8 লাখ 10 লাখ দেখছি না, আমরা প্রথমে 100 দিয়ে করছি। 100 ছিল, ঠিক আছে। তার উপর যদি তুমি 20% ছাড় লাগাও, 20% যদি তোমার ছাড় হয়, তাহলে সেই টাকাটা কত হয়ে যাচ্ছে? 80 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি বলেছে? এরপর বলেছে যে দেখো ক্যাশ পেমেন্ট করার জন্য, ঠিক আছে, তাকে আরও, দেখো এখানে কি বলেছে, আরও 10% তোমাকে ছাড় দিচ্ছে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এই 80-র ওপর 10% ছাড় হলে কত হবে? 80-র ওপর যদি 10% ছাড় হয়, 80 10% মানে কত? 8 টাকা, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার 72 টাকা, কারণ 80 থেকে 8 বিয়োগ যাচ্ছে, ঠিক আছে। এখানে যেমন 100 থেকে 20 বিয়োগ গেছিলো, 100 থেকে 20 বিয়োগ গিয়ে তবেই তো 80 হচ্ছে। 80 থেকে 8, 80 10% মানে কত? 8 বিয়োগ গিয়ে 72 হচ্ছে। তো বলছে, এবং সে কী করছে? সে আরও কী করছে? 10% বাড়িটা সাজাতে খরচ করছে। তাহলে তুমি বলো এই 72-এর 10% কত হয়? 72-এর 10% কত হয়? 72-এর 10% তোমার হয় 7.2, ঠিক আছে। এবং এটা খরচ করছে মানে এটা যোগ হবে, কিন্তু এটা খরচ করছে। এগুলো সব বিয়োগ কেন হচ্ছে? কারণ এগুলো ছাড় হচ্ছে। সে বাড়িটা, দেখো যে বাড়িটার ধার্য মূল্য, এইটা হচ্ছে আমার এমপি। আমার এমপি কত? 100 টাকা। আর সে কিনেছে কত টাকায়? তার কস্ট প্রাইস কত? সিপি কত? তার 72 টাকা, ঠিক আছে। দুটো ছাড় পেয়েছে, এখানে একটা ছাড় পেয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি, জাস্ট মিনিট, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছাড় পেয়েছে, এই যে এখানে একটা ছাড় পেয়েছে, আর এখানে একটা ছাড় পেয়েছে, এই দুটো ছাড় পেয়েছে। ছাড় পাওয়ার ফলে যেটা তার 100 টাকা ছিল, সেটা তার কত হয়ে গেছে? 72 টাকা হয়ে গেছে। এবার 72 টাকার 10% যে বাড়িটা সাজাতে ব্যবহার করছে, মানে এখানে কিন্তু 10% যোগ হবে, নট কিন্তু মানে বিয়োগ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে দেখো 79.2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই 79.2 এর ওপরে তাকে কি করতে হবে? 25% লাভ রাখতে হবে। তাই 25% লাভ মানে 1.25, ঠিক আছে। তুমি চাইলে কাটাকুটিও করতে পারো, এখানে তুমি গুণ করে দেখে নাও, তোমাদের এখানে হবে 99, ঠিক আছে। অর্থাৎ তাকে ক্রয় মূল্য তার ছিল 72,
এবং তার বিক্রয় মূল্য কত হতে হবে? 99 হতে হবে। 100-র ভ্যালু তোমাদের কার সাবস্টিটিউট হবে? 8 লাখের, ঠিক আছে। 100-র ভ্যালু তোমাদের সাবস্টিটিউট হবে 8 লাখ। 8 লাখ মানে কি? 5টা শূন্য হয়, ঠিক আছে। শূন্য দিতে গোলাবে না, ঠিক আছে, 5টা শূন্য হয় তোমাদের, ওকে। তাহলে 1-এর ভ্যালু কত হবে? ওকে, শূন্য, দুটো শূন্য কেটে বেরিয়ে যাবে, তো 8000 হবে, ওকে। তাহলে 99-এর ভ্যালু কত হবে? কারণ 99 টাকায় সে বিক্রি করতে হবে তাকে, ঠিক আছে। তো 99 ইন্টু 99, ঠিক আছে, করলে আমরা কত পাচ্ছি? 7.92 লাখ। দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এটাই আমাদের উত্তর হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর কত হবে আমাদের? সি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, খুবই ইজি অঙ্ক। একটি দোকানে চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, বা কোনো বাজারে চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো তুমি ক্লিয়ারলি দেখো, দাম তোমার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। দাম তোমার বৃদ্ধি পেয়েছে কত? 20%। 20% মানে কত? 1/5, ঠিক আছে। আর আমরা কি জানি যে দামের রেশিও দ্রব্যের রেশিও উল্টো হয়। তো দামের রেশিও কত হচ্ছে? আগে ছিল 5, সরি এখানে 20% কী বলেছে? কমে গেছে, সরি, তো কমে গেছে। তো যাই হোক, আমরা এখন লিখিনি। তো আগে ছিল 5, এখন 1 কমে যাবে, ঠিক আছে। এই 5-এর ওপর 1 কমে, আমি তোমাদের আগেও বলেছি 5-এর ওপর 1 কমে। তাহলে দাম যদি এই হয়, দ্রব্য কী হয়ে যাবে? দ্রব্য কী হয়ে যাবে? 4:5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের দ্রব্য কত বাড়ছে? আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট বাড়ছে। এই 1 ইউনিটের ভ্যালু কত হবে? আমাদের অঙ্কে দেওয়া রয়েছে দেখো 6 কেজি, ওখানে 6 কেজি বেশি পাচ্ছে, এখানে 1 ইউনিট বেশি পাচ্ছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? আমরা দেখতে পাচ্ছি 24 কেজি, ঠিক আছে। এবার 4 ইউনিট কেন দিলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি এই দিকে যা লেখা আছে সব হচ্ছে আগে, ঠিক আছে। আগে দাম ছিল 5 টাকা, আগে দ্রব্য পাওয়া যেত 4 ইউনিট। আর এটা আমাদের যা লেখা আছে এই আমাদের রাইট সাইডে, এটা হচ্ছে আমাদের এখন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে। রাইট সাইডে যা লেখা আছে সেটা হচ্ছে আমাদের এখন, ওকে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের কি আসছে, দেখো এইটা তার মানে আমাদের আগের দ্রব্য ছিল, তাই না। তার এই জন্য আমরা 4 ইউনিটের ভ্যালু বার করেছি। আর কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে প্রকৃত মূল্য, তাহলে প্রকৃত মূল্য মানে আগের মূল্য কত ছিল। তুমি এখানে লেখো ক্লিয়ারলি যে 24 কেজি পাওয়া যেত 240 টাকায়, ঠিক আছে। তাহলে 1 কেজি, কারণ পার কেজিটাই হচ্ছে রিয়েল ভ্যালু, কত হয়? 240/24, অর্থাৎ অ্যান্সার উইল বি হিয়ার 10 টাকা পার কেজি, ঠিক আছে। এটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ আমাদের এ এখানে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন। বলেছে একটা ভর্তি করার পাইপ আছে, লিখছি তোমাদের এখানে, একটা ভর্তি করার পাইপ আছে, যেটা কী করে 7.25 ঘন্টায়, ঠিক আছে, 7.25 ঘন্টায় কী করে একটা জলাধার তোমাদের ভর্তি করতে পারে। 7.25 মানে কি? 7 পূর্ণ 25-এর 100, ঠিক আছে। 7 পূর্ণ 25-এর 100 মানে কি? এখানে কাটাকুটি করো, 1/4 মানে 7 × 28, 28-এর 4, সরি 28 আর 1 29, তো 29-এর 4, ঠিক আছে। কত হচ্ছে তোমাদের? 29-এর 4, ওকে, 29-এর 4। আচ্ছা, এরপরে কি আছে? একটা খালি করার পাইপ আছে, উপরে দেখো তাও লেখা আছে একটা খালি করার পাইপ আছে। সেটা কি করে? সেটা 4.5 আওয়ার্স। 4.5 আওয়ার্স মানে কি? 4.5 আওয়ার্স মানে 9/2, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 আওয়ার্স হয়। এই দুটো এলসিএম আমাদের কি হবে? দেখো এই দুটো এলসিএম মানে কি, আমরা এখানে বেসিক্যালি কি করি, হরের, সরি লবের এলসিএম নিই। কার এলসিএম নিই? লবের। এখানে কিন্তু ভগ্নাংশ এলসিএম নিচ্ছি না, আমরা লব দুটো এলসিএম নেবো। 29 আর 9-এর এলসিএম কী হবে? 9 × 81 1, হয় থাকলো তোমাদের 8, 9 2 18, আর 8 হচ্ছে তোমাদের 26, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে এই 29-এর 4 ঘন্টায় 261 ইউনিট ভর্তি করে ভর্তি করার পাইপটা। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করবে? দেখতে পাচ্ছি 261/29-এর 4 মানে কত হবে? 36, ঠিক আছে। আর এ দেখতে পাচ্ছি 9-2 ঘন্টায় 261 ইউনিট ভর্তি করছে। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করবে? 29 × 2 মানে 58 ইউনিট, সরি ভর্তি না, খালি, এ খালি করে দিচ্ছে, ঠিক আছে, ওই জন্য এখানে মাইনাস দিচ্ছে। তাহলে এ 1 ঘন্টা কাজ করলো, এ 1 আওয়ার্স কাজ করেছে, এও আমরা দেখতে পাচ্ছি 1 আওয়ার্স কাজ করেছে, দুজনেই 1 আওয়ার্স করে কাজ করেছে। এও 1 আওয়ার্স কাজ করেছে, আর এই নিচের জন এও 1 আওয়ার্স কাজ করেছে, ঠিক আছে। দুজনে যখন 1 আওয়ার্স করে কাজ করছে, কারণ দেখতেই পাচ্ছ উপরে বলা আছে যে 4.5 ঘন্টা জলাটিকে খালি করতে পারে যদি ভর্তি করার পাইপ কাজ করে। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এখানে বলা আছে। কী বলা আছে তোমাদের? যদি ভর্তি করার পাইপ কাজ করে এবং 1 ঘন্টা অন্তর 2টি পাইপকে চালানো হয়, তাহলে জলাধারটি সম্পূর্ণ খালি হয়ে যাবে কত ঘন্টায়, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা করে দুটোকে চালানো হচ্ছে। তাহলে তুমি দেখো নিচে আমাদের কী পাচ্ছি, আমরা পাচ্ছি 22, তাই না, 22। ওকে, তো এই 22 2 ঘন্টায় ভর্তি হয়, ইয়েস অর নো বলো। 2 ঘন্টা ভর্তি হয় না, খালি হয়, কারণ তুমি দেখতে পাচ্ছ 22 এর মাইনাস আছে। 2 আওয়ার্সে কী হয়ে যাচ্ছে, এই 22 ইউনিট খালি হচ্ছে, ঠিক আছে, এটা খালি। 2 আওয়ার্সে যারা প্রবলেম যাতে না হয় তাদের সব কিন্তু আমাদের লিখে করাচ্ছি আমি, ঠিক আছে। 2 ঘন্টায় 22 ইউনিট খালি হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো, আমি তোমাদের বলেছিলাম এখানে দুটো জিনিস দেখতে হয়, একটু গাড়িটা চেঞ্জ করে দাও তারপর বলছি। দুটো জিনিস কি দেখতে হয়, এখানে দেখতে হয় এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কি 22-এর মাল্টিপিল, 22-এর নামতে পারলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, তাহলে আমাকে অন্যভাবে করতে হবে। যদি এটা 22-এর মাল্টিপিল হয় তাহলে আমাকে সোজা পদ্ধতিতে ব্যবহার করা যাবে, ওই কি নিয়ম করলে বেরিয়ে যাবে। যেহেতু এটা 22-এর মাল্টিপিল নয়, এখানে ভর্তি আর খালি দেওয়া আছে, সেহেতু আমার অঙ্কটা একটু জটিল হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাকে কী করতে হবে, 22-এর নামতা পড়লে এমন একটা সংখ্যা বার করার দরকার যেটা ওই টোটাল ভ্যালুর কাছাকাছি আসে। এইটা হচ্ছে আমাদের টোটাল ইউনিট, টোটাল ইউনিট আমাদের এইটা, ঠিক আছে, এই টোটাল ইউনিটের কাছাকাছি আছে। তো আমরা দেখতে পাচ্ছি 242 আসছে এটা, ঠিক আছে। এর পরে যদি তুমি করো, আচ্ছা জাস্ট এ মিনিট, ঠিক আছে। তো এখানে তোমাদের কি আসছে, এখানে আসছে তোমাদের 242 আসছে। তো 242, আর এখানেও তাহলে তোমাকে 11 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, ঐকিক নিয়ম প্লেন। তো 22, ঠিক আছে, কত হবে তোমাদের 22। ওকে, মানে অ্যাকচুয়ালি কী করলাম, 22 ইউনিট খালি হয় 200 মানে 2 ঘন্টায়, তাহলে 242 ইউনিট খালি হয় কত ঘন্টায়। এখন 242 তো তুমি ডিরেক্টলি পাবে না, তোমাকে দেখতে হবে এই 261-র কাছাকাছি একটা ভ্যালু আনতে হবে যেটা 22-এর নামতে পড়লে পাওয়া যায়। যদি এর ওপরে হলে হবে না, এর নিচে থাকতে হবে এবং কাছাকাছি থাকতে হবে। যদি তুমি এখানে এখানে 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 12 দুগুণ তোমাদের 24, হাতে থাকলো 2, দেখতে পাচ্ছ 264 হয়ে যাচ্ছে, তাই না। 12 দুগুণ 24, হাতে থাকলো 2, 12 দুগুণ 24 আর 2 26, 264 হয়েছে। দ্যাট মিনস আমরা এখানে 11ই নেবো। যদি একে 12 দিয়ে গুণ করো তাহলে এই রিয়েল ভ্যালু, অ্যাকচুয়াল যে টোটাল ভলিউম তার বেশি হয়ে যাবে। বেশি হলে হবে না, কম হতে হবে এবং কাছাকাছি হতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে 22 ঘন্টায় এটা কত ঘন্টায় ফিল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 22 আওয়ার্সে। 22 আওয়ার্সে কী হচ্ছে, এই 242 ইউনিট খালি হচ্ছে। এখানে যা করছি সব খালি, এটাও কিন্তু খালিই আছে আমাদের, এটা কিন্তু আমাদের খালিই আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আবার আমি গাড়ি চেঞ্জ করে তোমাদের করছি, তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার একটা জিনিস দেখো ভালো করে, এখানে এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখো ভালো করে। আমরা দেখতে পাচ্ছি যে 261 ইউনিট ছিল টোটাল, তার থেকে 242 ইউনিট খালি হয়ে গেছে। তাহলে বাকি আছে আমাদের কত ইউনিট, আমরা দেখতে পাচ্ছি এখনও বাকি আছে আমাদের 19 ইউনিট, রাইট। এখনও কিন্তু আমাদের 19 ইউনিট বাকি আছে, ইয়েস আর নো বলো। এখন আমাদের 19 ইউনিট বাকি আছে। এবার কে কাজ করবে, ওপরে দেখো, একটু আগে তোমাদের যেটা দেখালাম, ওপরে দেখো এখানে কি বলা আছে, ভর্তি করার পাইপ দিয়ে কাজ শুরু হলো। তার মানে এরপরে আবার ভর্তি করার পাইপ কাজ করবে, ঠিক আছে। ওকে, তো ভর্তি করার পাইপ কি করছে, 1 ঘন্টা কাজ করছে ভর্তি করার পাইপ, ঠিক আছে। এবং 1 ঘন্টা কাজ করে ভর্তি করার পাইপ কি করছে, 1 ঘন্টায় কত ইউনিট জল ঢালে, আমরা দেখতে পাচ্ছি এখানে 36 ইউনিট জল ঢালে। তো ভর্তি করার পাইপ এখানে কি করছে, 36 ইউনিট জল এখানে ঢেলে দিচ্ছে। তাহলে টোটাল এখন কত ইউনিট আছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আছে 55 ইউনিট, তাই না। তার মানে খালি করার পাইপকে 55 ইউনিট এখন খালি করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ খালি করার পাইপ এরকম এখানে লেখা আছে, খালি করার পাইপ কি করে, 58 ইউনিট। দেখো এবার আমি লিখছি এখানে খালি, ঠিক আছে, খালি। খালি করার পাইপ কি করবে, 58 ইউনিট খালি করে 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে 1 ইউনিট খালি করবে ক ঘন্টায়, 1-এর 58 ঘন্টায়, ওকে। আর 55 ইউনিট খালি করবে কত ঘন্টায়। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আসবে 55/58, ঠিক আছে। তো যার লাস্টে 55/58 আছে সেটা আমাদের অ্যান্সার হবে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের এ দাগে দেখো 55/58 আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। তবু একবার দেখে নিই কীভাবে 55/58 আসছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের, দেখো এই জায়গায় দেখো আমাদের এই জায়গায় আমাদের 22 ঘন্টা, ঠিক আছে। এখানে আমাদের 1 ঘন্টা, ইয়েস। আর এই লাস্টে দেখো আমাদের 55/58, টোটাল কত হচ্ছে দেখো, 22 প্লাস 1 প্লাস 55/58, অ্যান্সার উইল বি 23, অর্থাৎ 23 পূর্ণ 55/58। দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের এ দাগে আছে, ঠিক আছে। দারুণ প্রশ্ন ছিল। চলো পরের অঙ্কে। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে যে একজন ব্যক্তি 6,000 টাকায় একটি ঘড়ি বিক্রি করে, ঠিক আছে, এবং তার ফলে কী হয়েছে, তার 33.13% ক্ষতি করলো।
সে ঘড়িটা বিক্রি করে এই পরিমাণ ক্ষতি হয়েছে তার, তাহলে ক্রয় মূল্য কত ছিল। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই যে আমাদের বলা আছে 33.1 এত পার্সেন্ট বলা আছে, 33.1% মানে কি 1/3, ঠিক আছে, 33.1% মানে কি 1/3, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে 1/3, তার মানে এই 3 আমাদের কি, 3 আমাদের হচ্ছে সিপি, আর এই ওপরটা হচ্ছে ইদার প্রফিট অর লস, ইদার প্রফিট অর লস, এখানে লস বলেছে, লস করবো। সিপি হচ্ছে আমাদের কত, 3 টাকা, 1 টাকা তুমি লস করছো, তাহলে আমাদের এসপি কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2 টাকা। ওকে, এই 3 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে, আমাদের 2 ইউনিটের ভ্যালু গিভেন আছে, কারণ আমাদের বিক্রি করেছে কত টাকায়, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বিক্রি করেছে 6,000 টাকায়, আমাদের এখানেও এসপি হচ্ছে 2 টাকা, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু যদি 6,000 হয়, যেটা কিনা 3,000 টাকা এর সঙ্গে গুণ করলে আসে, তাহলে 3 ইউনিটের ভ্যালু আমি কী করে পাবো, এর সঙ্গে 3,000 গুণ করে পাবো, জাস্ট ইজি প্রশ্ন। তাহলে কত হবে তোমাদের, 9,000 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। চলো, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, আর চাইলে পেড কোর্স জয়েন করতে পারো। এখন আমরা CISI করাচ্ছি, মোটামুটি November 30-তে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, তবুও তোমরা যদি তারপরেও নাও, তাহলে ভিডিওগুলো তোমরা সব পরবর্তী 4 মাসের জন্য তোমরা অ্যাভেলেবেল পাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো আমাদের ভিডিওটা, নিচে PDF আছে, ডাউনলোড করে নিও, সাবস্ক্রাইব করতে থাকো আর দেখতে থাকো WB এক্সাম পোর্টাল।